আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাংলাদেশের উপজাতি নিয়ে জানব। তো বাংলাদেশের উপজাতি সম্পর্কে জানতে গেলে বাংলাদেশের ম্যাপ নিয়ে অল্প একটু ধারণা থাকা প্রয়োজন। আমি ম্যাপ নিয়ে যেহেতু অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, ওটা নিয়ে আজকে আর বলবো না। আপনারা চাইলে উপরে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং উপজাতি নিয়ে প্রধানত যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো হচ্ছে উপজাতিদের ভাষা, কোথায় বসবাস করে, তাদের সংস্কৃতির বিভিন্ন বিষয়াদি, তাদের পরিবার, ধর্ম, বসবাস, এই বিষয়গুলো নিয়ে। তো আজকে আমরা প্রধান যে উপজাতিগুলো আছে, আমাদের দেশে তো মোটামুটি সরকারি হিসাব মতো 50টার মতো উপজাতি আছে। সবগুলো নিয়ে তো আমাদের জানা লাগবে না, কিন্তু ইম্পর্টেন্ট যেইগুলো সেগুলো নিয়ে আমরা জানবো এবং অন্যান্য উপজাতিগুলোর নাম জানার চেষ্টা করব। তো প্রথমে এই যে উপজাতি করছি, এটা আসলে কারা এরা উপজাতি? আমরা ইংরেজিতে যেটাকে বলে থাকি হচ্ছে ট্রাইব। এই ট্রাইবকে আমরা বাংলাতে বলছি হচ্ছে উপজাতি। ট্রাইব হচ্ছে এরকম একটা জনগোষ্ঠী যারা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই উপজাতির সাথে আমাদের একটা বিষয় অনেকের গুলিয়ে যাবে, সেটা হচ্ছে আদিবাসী। আদিবাসী আর উপজাতির ভিতরে একটু ডিফারেন্স আছে। ট্রাইব হচ্ছে আমাদের উপজাতি, আর আদিবাসীদেরকে আমরা বলি হচ্ছে ইন্ডিজিনাস পিপল, অথবা এদেরকে আমরা অ্যাবরিজিনও বলে থাকি। এবং জাতিসংঘেও কিন্তু এই আদিবাসীদেরকে ইন্ডিজিনাস পিপল বা অ্যাবরিজিন নামেই অভিহিত করা হয়েছে। যেমন আমরা জানি আমাদের দেশে নৃগোষ্ঠী হচ্ছে বৃহত্তম, আমরা বাঙালি হচ্ছে বৃহত্তম নৃগোষ্ঠী। এবং আমাদের দেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে সেগুলোই অনেককে আমরা আদিবাসী বলে বলে থাকি, আবার অনেককে আমরা বলে থাকি উপজাতি। তো এই যে উপজাতিগুলো, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো, এগুলোকে আসলে আমাদের ইন্ডিজিনাস পিপল হিসেবে অভিহিত করা হয়েছে জাতিসংঘে, বা আদিবাসী মানুষ। ঠিক আছে, এখন আসুন এই যে আদিবাসী এবং উপজাতি, এদের নিয়ে আমাদের সংবিধানেও কিন্তু বলা হয়েছে, যদিও সংবিধান আবার সংশোধন করার চেষ্টা চলছে, হয়তো সংশোধন হয়ে যাবে। আমাদের বর্তমান যে সংবিধান আছে তার 23-এর ক অনুচ্ছেদে কিন্তু এই উপজাতি এবং আদিবাসীদেরকে নিয়ে বলা হয়েছে। সেখানে বলা আছে আমাদের যে উপজাতি, তাদের যে ক্ষুদ্র জাতিসত্তা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো, তাদের যে ভাষা সংস্কৃতি সেগুলো সংরক্ষণ করতে হবে। এই কথাটা কিন্তু এখানে বলা আছে। আমরা জানি বাংলাদেশের যে আদিবাসী, এই আদিবাসী দিবস পালিত হয় হচ্ছে 9 আগস্ট, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। তাহলে বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। আর আরেকটা বিষয় থেকে প্রশ্ন আসে থাকে যে আমাদের আদিবাসীদেরকে নিয়ে একটা বই আছে বাংলায়, যেটার নাম হচ্ছে অরণ্য জনপদে আরণ্য সংস্কৃতি। এটা আমাদের যে আদিবাসী এবং উপজাতি তাদের জীবনধারা নিয়ে রচিত একটা বই, যেটি লিখেছিলেন আব্দুস সাত্তার। ঠিক আছে, তো এতটুকু জানলেই মোটামুটি উপজাতি নিয়ে চলবে। তাহলে আমরা উপজাতি সম্পর্কে আমাদের সংবিধান 23-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, উপজাতি হচ্ছে সেই সব জনগোষ্ঠী যারা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে তাদের ভাষা এবং সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। আর আদিবাসী কারা? আদিবাসী হচ্ছে কোনো একটা অঞ্চলে বসবাসরত প্রাচীনতম জনগোষ্ঠী, যারা আসলে ক্ষুদ্র হিসেবে বিবেচিত হয় বড় জনগোষ্ঠীর কাছে, এবং তাদেরও একটা নিজস্ব ভাষা, মূল্যবোধ এবং সংস্কৃতি রয়েছে। এবং আদিবাসী দিবস আমরা 9 আগস্ট পালন করি। এখন আসি, আমরা যদি সংখ্যার দিকে আসি, তাহলে উপজাতি যেই সংখ্যা, এটা নিয়ে আসলে একটু ঝামেলা আছে। আমাদের যে সরকারি হিসাব মতে আমাদের উপজাতির সংখ্যা হচ্ছে 50টি, এবং আদমশুমারি 2022 বা জনশুমারি 2022 অনুসারেও আমাদের উপজাতির সংখ্যা হচ্ছে 50টি। তবে আমাদের আদিবাসী ফোরাম যেটা আছে, আদিবাসী ফোরামের মতে আমাদের উপজাতির সংখ্যা হচ্ছে 45। তাহলে আমাদের সরকারি হিসাব মতে এবং আদমশুমারি 2022 অনুসারে 50টি, এবং আদিবাসী ফোরামের মতে হচ্ছে 45টি আছে। এদের ভিতরে সব থেকে বড় যে আদিবাসী জনগোষ্ঠী বা সব থেকে বড় যে উপজাতি, সেটা হচ্ছে চাকমা। এদের সংখ্যায় সব থেকে বেশি। দ্বিতীয় আছে মারমা, এবং তৃতীয় হচ্ছে ত্রিপুরা। তাহলে চাকমা, মারমা, ত্রিপুরা, এটা বৃহত্তম তিনটি আদিবাসী জনগোষ্ঠী। এবং আমরা যদি সংখ্যায় বলি, তো 22-এ আদমশুমারি অনুসারে আমাদের যেই আদিবাসীদের সংখ্যা, সেটা হচ্ছে 16,50,159 জন। যদি এটা আমাদের জন্য অত প্রয়োজনীয় না, কিন্তু একটু জেনে রাখুন। এবং আমাদের যে সমতল, আমরা জানি বেশিরভাগ আদিবাসীরাই বসবাস করে হচ্ছে আমাদের পাহাড় এলাকায়, বা ওইদিকে তাদের জুম চাষ এবং অন্যান্য চাষাবাদ বা ফলমূল সংগ্রহগুলোতে সুবিধা হয়। কিন্তু আমাদের সমতলেও কিন্তু আদিবাসী থাকে। তো সমতলের সর্ববৃহৎ যে আদিবাসী জনগোষ্ঠী বা উপজাতি, সেটি হচ্ছে সাঁওতাল। সমতলে সাঁওতাল। সব থেকে কম যে জেলে আদিবাসী বসবাস করে সেটি হচ্ছে লালমনিরহাট।
লালমনিরহাটে সব থেকে কম আদিবাসী রয়েছে এবং এখানে আদিবাসীর সংখ্যা শুধুমাত্র 118 জন। ঠিক আছে, তাহলে এখন বলুন সব থেকে বেশি বসবাসকারী আদিবাসী কোন জেলা? সেটা হচ্ছে রাঙামাটি। শুধুমাত্র রাঙামাটিতে 11টি উপজাতি বাস করে, 11টি উপজাতি, যাদের যদি সংখ্যা হিসাব করি সংখ্যা হয় মোটামুটি 3,72,864 জন। এবং রাঙামাটি সহ বান্দরবান, খাগড়াছড়ি এই 3টি জেলা মিলে আমরা বলি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এই পার্বত্য চট্টগ্রামে কিন্তু প্রায় 13টি উপজাতি বাস করে। কিন্তু সব থেকে বেশি সংখ্যক উপজাতি যেখানে বাস করে সেটা হচ্ছে আমাদের মৌলভীবাজার। মৌলভীবাজারে 31টি উপজাতি আছে। মৌলভীবাজার, ঠিক আছে, তাহলে মৌলভীবাজারে উপজাতির সংখ্যা হচ্ছে 31টি। আর আমরা কি বললাম, রাঙামাটিতে আছে 11টি এবং 12টি আছে হচ্ছে সিলেটে। সিলেটে 12টি উপজাতি বাস করে এবং পুরো পার্বত্য চট্টগ্রামে আমাদের 13টি উপজাতি বাস করে। ঠিক আছে, আচ্ছা। আর সব থেকে কম বসবাসরত উপজাতি কি? সব থেকে কম বসবাসরত উপজাতি হচ্ছে খুমি এবং চক। এই খুমি এবং চকের সংখ্যা হচ্ছে আমাদের দেশে সব থেকে কম, মানে সব থেকে ক্ষুদ্রতম উপজাতি। তাহলে আমরা উপজাতি নিয়ে কি কি জানলাম? উপজাতি নিয়ে আমরা জানলাম উপজাতি কি, আদিবাসী কি, আমাদের সংবিধানে কোথায় তাদেরকে নিয়ে বলা হয়েছে এবং তাদের সংখ্যা। আমরা জানি সব থেকে বড় হচ্ছে চাকমা, তারপরে মারমা, তারপরে ত্রিপুরা। তাদের যদি সংখ্যা হিসাব করি আদমশুমারি 2022 অনুসারে 16,50,159 জন। সমতলের বৃহত্তম উপজাতি হচ্ছে সাঁওতাল। আমাদের লালমনিরহাটে সব থেকে কম সংখ্যক আদিবাসী আছে, সেখানে সংখ্যা হচ্ছে 118 জন। রাঙামাটিতে সব থেকে বেশি আছে 11টি উপজাতি এবং সংখ্যা হচ্ছে 3,72,864 জন। এবং 13টি উপজাতি আছে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে। আর সব থেকে বেশি সংখ্যক উপজাতি আছে মানে প্রজাতির, তারা হচ্ছে আমাদের 31টি মৌলভীবাজারে। সিলেটে আছে 12টি। এবং সব থেকে কম বসবাসকারী উপজাতি আমাদের দেশে হচ্ছে খুমি এবং চক। এবং এই উপজাতির সংখ্যা যদি আমরা রেশিও হিসেবে চিন্তা করি তাহলে আমাদের মোট যে জনসংখ্যা, এই জনসংখ্যা 0.99%। ঠিক আছে, তাহলে এটাই ছিল মোটামুটি আমাদের আদিবাসীদের সংখ্যা এবং এই বিষয় আদি নিয়ে কেমন, এবং আদমশুমারি 2022 অনুসারে এইগুলো আমরা দেখেছি। এখন আসুন উপজাতিদের ধর্ম। তো আমরা ইন্ডিভিজুয়াল উপজাতি যখন আলোচনা করব তখন আমাদের এখানে ধর্ম বিষয়গুলো চলে আসবে, কিন্তু আগে আমরা একটু বলে রাখি যে উপজাতি যারা আছে তাদের ভিতরে সব থেকে বেশি যে ধর্মাবলম্বী লোক দেখা যায় সেটা হচ্ছে বৌদ্ধই বেশি, যেমন চাকমা বলি, মারমা বলি বা খিয়াং রাখাইন, এরা সবাই কিন্তু বৌদ্ধ। আবার খ্রিস্টান আছে অনেকে, যেমন খাসিয়া, লুসাই, গারো, মাহালি, বম, এরা কিন্তু আবার খ্রিস্টান। হিন্দু আছে কারা? হিন্দু হচ্ছে সাঁওতাল, হাজং এবং ত্রিপুরা। বৈষ্ণব হচ্ছে মণিপুরি, ডালো। বৈষ্ণব মানে হচ্ছে যারা হচ্ছে বিষ্ণুর পূজারী আর কি, এরাও হিন্দু সম্প্রদায়, কিন্তু আলাদা করে লিখেছি জাস্ট। প্রকৃতি পূজারী হচ্ছে রাজবংশী এবং মুন্ডা। জড় উপাসক হচ্ছে ওরাও, যদি আমি উইকিপিডিয়াতে পেয়েছিলাম ওরাও হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীও আছে, কিন্তু আসলে বেশিরভাগ বইপত্রের মধ্যে আমাদের দেশে মুসলিম উপজাতি শুধুমাত্র একটাই আছে, সেটি হচ্ছে পাঙ্গন। তাহলে শুধুমাত্র পাঙ্গন উপজাতি আছে যারা হচ্ছে মুসলিম। ঠিক আছে, এখন এই পাঙ্গন কোথায় পাওয়া যায়? এই পাঙ্গন পাওয়া যায় হচ্ছে মৌলভীবাজারে। ঠিক আছে, তাহলে উপজাতীয় ধর্ম নিয়ে আমরা জানলাম। এটি একটু মুখস্থ করতে হবে যে বৌদ্ধ হচ্ছে চাকমা, মারমা, খিয়াং রাখাইন। খ্রিস্টান হচ্ছে খাসিয়া, লুসাই, গারো, মাহালি, বম। হিন্দু হচ্ছে সাঁওতাল, হাজং, ত্রিপুরা। বৈষ্ণব হচ্ছে মণিপুরি এবং ডালু। প্রকৃতি পূজারী রাজবংশী মুন্ডা, ওরা হচ্ছে জড়োপাসক, মানে জড়বস্তুর পূজা করে। এবং ইসলাম একটাই আছে, সেটা হচ্ছে পাঙ্গন। এবং এদের প্রধান দেবতার কথা যদি চিন্তা করি তাহলে খাসিয়াদের প্রধান দেবতা হচ্ছে উবলাই নাওথং। ওরাওদের হচ্ছে ধমরি বা ধর্মেশ বলে, ধরমি বা ধর্মেশ বলে। মুরংদের হচ্ছে ওয়েং। আর গারোদের তাতারা রাবুকা, কিন্তু তাদের যেই জমির উর্বরতার দেবতা তাকে তারা বলে হচ্ছে শালজং। তাহলে এগুলো কয়েকটা দেবতার নাম। উপজাতিদের উৎসব, উপজাতিদের আসলে অনেকগুলো উৎসব আছে, তবে সব থেকে বড় যে 3টে উপজাতি মানে আমাদের চাকমা, ত্রিপুরা, মারমা, এদের যে উৎসবগুলো আছে বর্ষবরণ উৎসব, যেমন আমাদের চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশুক এবং মারমাদের হচ্ছে সাংরাই। এই 3টাকে একত্রে করে মানে বিশুক, সাংরাই, বিজু, এই 3টাকে একত্রে আমরা বলি বৈশাখী। এই বৈশাখী হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের সব থেকে বড় বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে এই 3টা উপজাতি হচ্ছে অন্তর্ভুক্ত থাকে। এই 3টা উপজাতির 3টা বড় বড় বর্ষবরণ মানে অনুষ্ঠান একসাথে আমরা বলে থাকি হচ্ছে বৈশাখী। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের চাকমারা ধর্মীয় একটা অনুষ্ঠান পালন করে, যাকে আমরা বলি হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা। গারোদের আছে ওয়ানগালা, সাঁওতালদের সোহরাই, রাখাইনদের জলকেলি আছে যেটা বিখ্যাত, সেই সাথে হচ্ছে সান্দ্রে। মুরংদের সিয়াসত এবং মুসলেং। আর মাহাত্মদের আছে হচ্ছে
সহব্রাই, এবং মণিপুরীদের হচ্ছে মহারাম লীলা। তো এগুলো সব আমাদের মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন এসে থাকে। এখন আসুন, আমাদের বেশিরভাগ উপজাতি জনগোষ্ঠীরই নিজস্ব ভাষা আছে, এবং এই ভাষার ভিতরে একমাত্র দ্বিভাষী আর কি দুইটা ভাষা আছে একটা নৃগোষ্ঠীরই, সেটা হচ্ছে আমাদের সাঁওতাল। 5টি উপজাতি, মানে আমাদের দেশে বাংলাদেশে 5টি উপজাতীয় ভাষায় আমাদের মাতৃভাষায় তাদের মাতৃভাষার বই আছে। এই 5টি উপজাতি হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং সাদ্রি। এই 5টা যে উপজাতি তাদের মাতৃভাষায় আমাদের বইগুলো আসলে ছাপানো হয়েছে। এবং চাকমা ভাষা যেটা, এটা কিন্তু আমাদের ইন্দো আর্য পরিবারভুক্ত যে ভাষাগুলো আছে তার ভিতরে অন্যতম। আমি ভাষা বংশ নিয়ে অলরেডি বলে ফেলেছি, যদি চান এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আসুন পরিবার। তো যতগুলো উপজাতি আছে আমাদের দেশে সবার পরিবারই মোটামুটি হচ্ছে পিতৃতান্ত্রিক। শুধুমাত্র 2টা পরিবার আছে, 2টা উপজাতি যাদের পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক। এই 2টার নাম মনে রাখলে বাকিগুলো আমাদের মনে রাখা লাগবে না, সবগুলোই মোটামুটি পিতৃতান্ত্রিক, শুধুমাত্র 2টা আছে মাতৃতান্ত্রিক, গারো আর খাসিয়া। ঠিক আছে, গারো আর খাসিয়া মাতৃতান্ত্রিক, বাকি যত উপজাতি আছে আমাদের দেশে সবারই পরিবার হচ্ছে আমাদের পিতৃতান্ত্রিক। এখন আমরা জানি সবথেকে বৃহত্তম উপজাতি হচ্ছে আমাদের দেশে চাকমা। তাহলে এই চাকমাদের বসবাস যদি আমরা জানি তাহলে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। দেখুন, পার্বত্য চট্টগ্রাম মানে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, এই 3টি জেলায় মেইনলি তাদেরকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা বসবাস অবস্থান কোথায় দেখলাম আমরা চাকমাদের, তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বাস করে। এবং এদের চেহারা দেখলেই বোঝা যায় না এরা মঙ্গোলয়েড, তার মানে মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এবং এদের আদিবাস ছিল হচ্ছে আরাকান এবং নেপাল, মানে আরাকান এবং নেপালের দিকে মেইনলি এরা বাস করতো, পরবর্তীতে বাংলাদেশের দিকে আসে। সেই কারণে এদের ভাষা যেটা সেটাও কিন্তু আরাকানি। পরিবার পিতৃতান্ত্রিক, আর বসবাস হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। তারা যেই গ্রামগুলো গড়ে তোলে, যেহেতু সবথেকে বৃহত্তম জনগোষ্ঠী বা উপজাতি, তো তারা যে গ্রামগুলো গড়ে তোলে সেই গ্রামকে তারা বলে থাকে আদাম। এবং প্রত্যেকটা আদামের একটা করে প্রধান থাকে, এই প্রধানকে তারা বলে কারবারি। এবং কয়েকটা গ্রাম পাশাপাশি নিয়ে তারা গড়ে তোলে একটা মৌজার প্রধানকে তারা বলে হচ্ছে হেডম্যান। এবং পুরা চাকমা সমাজের যিনি প্রধান তাকে বলা হয় হচ্ছে চাকমা রাজা। তাদের উপাসনালয় হচ্ছে জং, এবং উৎসব হচ্ছে বিজু। এই বিজু উৎসব কি? বিজু হচ্ছে তাদের একটা বর্ষবরণ উৎসব। এবং পার্বত্য চট্টগ্রামের যত যত আমাদের উপজাতি আছে তাদের ভিতরে কিন্তু চাকমায় প্রধান, এবং পার্বত্য রাঙ্গামাটি যেটা, তাদের বেশিরভাগ এলাকায় কিন্তু চাকমা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এবং উপজাতীয়দের মধ্যে যে শিক্ষার হার, সেটাতেও কিন্তু চাকমারা সব থেকে এগিয়ে, সব দিক থেকেই চাকমারা এগিয়ে। তাদের শিক্ষার হার প্রায় 72.9%। এবং আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আছে, সেইখানে আমরা জানি আমাদের বাংলাদেশ হিসেবে শুধুমাত্র একটা ভাষায় আগে ছিল, সেটা হচ্ছে বাংলা। আমরা পোস্ট করতে পারতাম বা এগুলো দেখতে পারতাম। কিন্তু রিসেন্টলি কিন্তু দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাদেশ থেকে চাকমা ভাষা আমাদের ফেসবুকে যুক্ত হয়েছে। ঠিক আছে, তো মানে বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে চাকমা ভাষা ফেসবুকে যুক্ত হয়েছে। চাকমাদের পোশাককে বলা হয় পিনন এবং হাদি। হাদিকে চাকমারা থামিও বলে। চাকমা পুরুষরা ধুতি এবং নিজেদের তাঁতে তৈরি সিলম বা জামা পরিধান করে। আর আমরা যে পয়লা বৈশাখ পালন করি তাকে চাকমারা বলে হচ্ছে গরজা পরজা। পয়লা বৈশাখ এবং বাংলা বছরের শেষ 2 দিন তারা যেই বললাম বর্ষবরণ উৎসব, এটা পালন করে মোট 3 দিন। সেটা হচ্ছে বিজু উৎসব, মানে চৈত্রের শেষ 2 দিন এবং পয়লা বৈশাখ, এই 3 দিন মিলে হচ্ছে বিজু উৎসব। চাকমাদের বিয়ের অনুষ্ঠান পরিচালনার জন্য একজন থাকে, তাকে বলা হয় ওঝা। আমরা নর্মালি আমাদের ভিতরে ওঝা বলতে ঝাড়ফুঁক করা মানুষকে বোঝাই, তো তারা আসলে যারা বিয়ে করিয়ে বেড়ায় তাদেরকে বলে ওঝা। কারণ আমাদের কাজের মতো অনেকটা। চাকমারা জুম চাষ করে, এই কারণে অনেকে দেখবেন তাদেরকে বলে হচ্ছে জুম্মা বা জুমিয়া। এবং তারা এক ধরনের পানীয় পান করে, এবং এটা ওদের ভিতরে বিখ্যাত, সেটাকে বলা হচ্ছে চুয়ানি। তো এতটুকু জানলেই মোটামুটি চাকমা জনগোষ্ঠী নিয়ে চলবে, যেহেতু সবথেকে বৃহত্তম আমাদের উপজাতি, এই কারণে এটা নিয়ে একটু বেশি জানা লাগবে। আমাদের দ্বিতীয় যে উপজাতি নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে মঙ্গোলীয় বংশোদ্ভূত হচ্ছে গারো। এই গারোরা বাস করে মেইনলি হচ্ছে আমাদের এই ময়মনসিংহের দিকে, তার মানে আমাদের ময়মনসিংহ এবং এর আশেপাশে যে জেলাগুলো আছে, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, মানে ময়মনসিংহ বিভাগেরই কয়েকটা জেলা, আমাদের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এই জেলাগুলোতে এই মঙ্গোলীয় বংশোদ্ভূত গারো উপজাতি দেখা যায়। তাদের ভাষা হচ্ছে মান্দি। এই মান্দি তাদের ভাষা হওয়ার কারণ আছে, তার কারণেই তারা নিজেদেরকে মান্দিও বলে পরিচয় দেয়। এবং তাদের নিজস্ব যদিও কোনো বর্ণমালা নেই, কিন্তু একটা ভাষা আছে। এই ভাষাটি হচ্ছে আমাদের তিব্বতীয় বর্মীয় ভাষার অন্তর্গত। তাদের ধর্ম হচ্ছে সাংসারিক, যদিও বাংলাদেশের বর্তমানে যেই গারোরা আছে তাদের ভিতরে তাদের যেই প্রাচীন ধর্ম সাংসারিক, সেটা এখন আর আসলে বর্তমান নেই। প্রায় 90%ই যারা গারো আছে তারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেছে। আর বাকি যে প্রায় 2%-এর মতো আছে তারা মুসলিম এবং হিন্দু, এবং বাকি পার্সেন্টগুলো মোটামুটি হচ্ছে 8%-এর মতো অন্যান্য ধর্মাবলম্বী গারো রয়েছে। তাদের প্রধান যে দেবতা সেটা হচ্ছে তাতা রাবুকা। উৎসব হচ্ছে ওয়ানগালা, পোশাক হচ্ছে দকমান্দা এবং দকশাড়ি।
গারো সমাজে গোত্র বিবাহ নিষিদ্ধ, এটা মনে রাখবেন, প্রশ্ন আসছিল একবার। তারপরে আমরা জানবো ত্রিপুরা নিয়ে। ত্রিপুরাদা মেইনলি যেখানে বাস করে সেটা হচ্ছে, এরাও যেহেতু মঙ্গোলীয়, সুতরাং আমাদের কী হবে, আমাদের মিয়ানমার বা মঙ্গোলিয়ার দিক থেকে আসবে, তাই না? তো তারা যেখানে বাস করে সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম, মানে যেখানে হচ্ছে আমাদের চাকমাদেরকে পেয়েছিলাম সেইখানে সহ আমাদের কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলটাতেও কিন্তু আমাদের ত্রিপুরা জনগোষ্ঠী পাওয়া যায়। তাদের যেই ভাষা, তাদেরকে বলা হয় হচ্ছে ককবরক। তাদের পরিবার পিতৃতান্ত্রিক, ধর্ম হচ্ছে সনাতন, উৎসব হচ্ছে বৈশুক। তাদের যেই মেয়েরা একটা তাদের ট্রেডিশনাল একটা কাপড় পরিধান করে, যেটা তাদের নিজেরই তৈরি, যার উপরের অংশকে তারা বলে রিসাই এবং নিচের অংশকে বলা হচ্ছে রিনাই। তাদের নৃত্য অনেক প্রচলিত আমাদের সমাজে, সেটা হচ্ছে কাথারক এবং জমলাই। জুম চাষকে ত্রিপুরাদের ভাষায় বলে হচ্ছে হোস। ত্রিপুরাদের ভাষায় প্রথম একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আছে তাকরিদি, এটা নিয়ে একটু জেনে রাখবেন। তাকরিদি হচ্ছে ত্রিপুরা ভাষায় প্রথম একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তারপরে মুরং বা ম্রো, এরা হচ্ছে তিব্বতী বর্মী জনগোষ্ঠী, তার মানে এরাও রাখাইনের দিকেই থাকবে, তাই না? তো এদের হচ্ছে বান্দরবানে মেইনলি পাওয়া যায়, তার মানে কি পার্বত্য বান্দরবানে আর কি, মোটামুটি মায়ানমারের কাছে আর কি, মায়ানমারের পার্শ্ববর্তী জেলা। তাদের পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক এবং ধর্ম হচ্ছে তোরাই। দেবতা হচ্ছে রো বা ওরেং বলে ওরা। পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই। প্রধান খাদ্য হচ্ছে ভাত, তারা শুটকি মাছ অনেক পছন্দ করে, মাংস এবং নান্দি নামক একটা খাবার আছে তাদের। তারা বাড়িকে বলে কিম। তাদের যে পানির উৎস, তারা লুলাইল খাল থেকে পানি সংগ্রহ করে থাকে। এবং তাদের যে ভাষা ম্রো ভাষা, এই ম্রো ভাষার কিন্তু একটা ব্যাকরণ আছে বর্তমানে, যার নাম হচ্ছে তাতং। এটাই হচ্ছে ম্রো ভাষার প্রথম ব্যাকরণ, যার রচয়িতা হচ্ছে ইয়াঙ্গান ম্রো। তারপর আসুন মণিপুরি। মণিপুরিরা হচ্ছে ক্ষত্রিয় বংশোদ্ভূত। তারা বসে যাচ্ছে ভারতের মণিপুর রাজ্যের কাছাকাছি থাকে, তাই না? তো এই কারণে তারা পাবেন হচ্ছে সিলেটে, মৌলভীবাজারে এবং হবিগঞ্জে, এই তিনটা জেলায় মেইনলি হচ্ছে আমরা মণিপুরি পেয়ে থাকি। ধর্ম হচ্ছে বৈষ্ণব মানে হিন্দু। তাদের ভাষা হচ্ছে বিষ্ণুপিয়া বা মৈতে হচ্ছে তাদের পূর্বপুরুষদের নাম, মানে তারা ভারতীয় বংশোদ্ভূত। পরিবার পিতৃতান্ত্রিক। তাদের বিখ্যাত নাচ হচ্ছে মণিপুরি নাচ, এবং আরেকটা নাচও তাদের বিখ্যাত, সেটা হচ্ছে গোপী নাচ। তাদের ভাষায় একটা মহাকাব্য রচিত হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে হচ্ছে আমাদের মুরং বা মৌ ভাষায়, এবং একটা মহাকাব্য রয়েছে মণিপুরি ভাষায়। খাসিয়াদেও আসলে সিলেট এবং হবিগঞ্জে পাওয়া যায়, মানে মোটামুটি যেখানে মণিপুরীদের পাওয়া যায় সেখানেই, কিন্তু মৌলভীবাজারে তাদের ওরকম বিস্তৃতি দেখা যায় না। এই কারণে আমরা বলতে পারি শুধুমাত্র সিলেট এবং হবিগঞ্জে তাদেরকে আমরা পাবো। তাদের বংশ হচ্ছে আরাকান, তার মানে ভাষা হচ্ছে বর্মী, মানে আরাকানের দিক থেকে যেহেতু আসছে। পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক। তাদের গ্রামগুলোকে বলা হয় হচ্ছে পুঞ্জি, এবং এই পুঞ্জির একজন প্রধান থাকে, যেরকম চাকমাদের একজন প্রধান ছিল সেরকম তাদের পুঞ্জির প্রধানকে বলা হচ্ছে মাঝি। তাদের মোট গোত্র আছে 6টি। একটা সার্কেল, মানে এক জায়গায় যতগুলো খাসিয়া থাকে তাদের যে সার্কেল, সেটার প্রধানকে তারা বলে হচ্ছে রাজা, খাসিয়া রাজা। এবং তাদের বাসায় যখন অতিথি যায়, তারা কিন্তু পান সুপারি দিয়ে অতিথি আপ্যায়ন করে। সম্পদের বাইরে তাদের জন্য বিয়ে করা কিন্তু নিষিদ্ধ। তারপরে আমার জন্য ওরাওদের মেইনলি পাওয়া যায় হচ্ছে আমাদের দিনাজপুর, রংপুর এই অঞ্চলটাতে, যদিও তাদের সংখ্যা অনেক কম। তো এই ওরাওদের ভাষা হচ্ছে কুরুক। পরিবার পিতৃতান্ত্রিক। তাদের ধর্ম হচ্ছে জড়পোষক, মানে জড়বস্তু তারা পূজা করে। আমাদের দেশে তাদের 3টা দল আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে হাতিসাঙ্গিয়া, ওপার সাঙ্গিয়া আর হচ্ছে কাত্রীয়। এই 3টা দলই মেইনলি আমাদের দেশে পাওয়া যায়। তাদের গ্রামের প্রধানকে বলা হয় হচ্ছে মাহাতো। দেবতা হচ্ছে ধরমী বা ধর্মেশ। উৎসব হচ্ছে ফাগুয়া। সাঁওতাল মোটামুটি বেশ বড় জনগোষ্ঠী আমাদের দেশে, তাদেরকে বেশ আমাদের পঞ্চগড়, তারপরে ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ এই অঞ্চলটাতে তাদের পাওয়া যায়। তার মানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ এই অঞ্চলটাতে আমরা হচ্ছে সাঁওতালদের পেয়ে থাকি। এবং তারা আসলে অস্ট্রেলীয় বংশোদ্ভূত, এই কারণে তাদের ভাষা হচ্ছে অস্ট্রিক, পরিবার পিতৃতান্ত্রিক। এবং ধর্ম বেশিরভাগই হচ্ছে সনাতন, কিন্তু কিছু খ্রিস্টানও রয়েছে। উৎসব হচ্ছে সোহরাই। সাঁওতাল সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারা পঞ্চায়েতের উপরে পুরোপুরি নির্ভরশীল। এবং তাদের নাচ হচ্ছে ঝুমুর, দোন, ঝিকা, এই নাচগুলো তাদের ভিতরে বিখ্যাত। রাখাইন নাম শুনে বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের মিয়ানমারের রাখাইন রাজ্যের পাশাপাশি অবস্থিত, তাই না? তো এই কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মানে যেখানে বর্তমানে আমাদের রোহিঙ্গারা অবস্থান করছে রাখাইন রাজ্য থেকে এসে, সেখানে তারা বাস করে। এবং সেই সাথে পটুয়াখালীতেও কিছু পরিমাণ রাখাইন পাওয়া যায়। ঠিক আছে, তারা বঙ্গোপসাগর হয়ে এই পটুয়াখালীর দিকে অনেকে এসেছে। তার মানে চট্টগ্রাম, কক্সবাজার এবং পটুয়াখালী এই 3টে অঞ্চলে আমরা হচ্ছে রাখাইনদের পেয়ে থাকি। তাদের বংশ হচ্ছে ইন্দো আর্য, আদিনিবাস মিয়ানমার। পরিবার পিতৃতান্ত্রিক, ধর্ম হচ্ছে বৌদ্ধ। তাদের উৎসব হচ্ছে জলকেলি, এবং জলকেলি কিন্তু অনেক বিখ্যাত উৎসব, তাই না? তঞ্চঙ্গাও পাওয়া যায় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে, তার মানে বেশিরভাগ জনগোষ্ঠী আমরা পার্বত্য চট্টগ্রামে পাচ্ছি, তাই না?
এটা যেহেতু রাখাইনের পাশাপাশি মিয়ানমারের দিকে, এই কারণে ওই দিকটা আসলে আমাদের যে মঙ্গোলীয় জনগোষ্ঠীর যতগুলো উপজাতি ছিল সেগুলো ওই দিক হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছিল এই কারণে। তাহলে পার্বত্য চট্টগ্রামে আমরা আরেকটা উপজাতি পেলাম যার নাম হচ্ছে তঞ্চঙ্গা, ধর্ম হচ্ছে বৌদ্ধ, এবং এদের ভাষা হচ্ছে তঞ্চঙ্গা, প্রধান উৎসব বিশু। এবং এদের সমাজে প্রচলিত আছে যে কম বয়সী পুরুষরা বেশি বয়সী নারীদের বিয়ে করবে, ঠিক আছে, মানে বেশি বয়স্ক মেয়েদের বিয়ে করা তাদের সমাজের একটা প্রচলন। তারপরে হাজংদের আমরা পেয়ে থাকি মেইনলি ময়মনসিংহের দিকেই, তার মানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং সিলেটের সুনামগঞ্জ, এই অঞ্চলটাতে হচ্ছে আমরা হাজংদের পেয়ে থাকি। তাদের ধর্ম হচ্ছে সনাতন, ভাষা হাজং, উৎসব হচ্ছে জাখা, এবং তাদের ভিতরে কিন্তু বিবাহ বিচ্ছেদ, বিবাহ রেজিস্ট্রি, তারপরে বিধবা বিবাহ এগুলোর প্রচলন আছে। মুন্ডাকে আমরা পেয়ে থাকি মেইনলি হচ্ছে আমাদের সাতক্ষীরা, খুলনার দিকে। এই অঞ্চলটাতেই মুন্ডারা মেইনলি বাস করে, তাদের ভাষা হচ্ছে মুন্ডারি, এবং তাদের আসলে নির্দিষ্ট কোনো ধর্ম নেই, তারা বিভিন্ন দেবতার পূজা করে থাকে, উৎসব হচ্ছে শার্দুল বা ষাটজন। তাহলে বোঝা গেল, এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আদিবাসীগুলো নিয়ে। এবং আমি মেইন আদিবাসীগুলো বলেছি, এছাড়াও আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো আদিবাসী আছে যেগুলো নিয়ে আসলে আমাদের ওইভাবে প্রশ্ন এসে থাকে না, এই কারণে ওগুলো নিয়ে আসলে মাথা ভারী না করাই মানে বেশি শ্রেয় হবে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।